আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টি থেকে তৃতীয় ও চতুর্থ সেশনের কাজগুলোকে কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। এই অধ্যায়ের শুরুতে বলা হয়েছে তোমাদের খেলার প্রস্তুতি কেমন চলছে। দৌড়ের পাশাপাশি অন্য যেসব ইভেন্ট তোমাদের খেলায় থাকবে সেগুলোর প্রস্তুতিও নিশ্চয় নিচ্ছ। আজকে চলো ভার নিক্ষেপের প্রস্তুতি নেওয়া যাক। তোমাদের বিভিন্ন দল থেকে কে কে ভার নিক্ষেপের খেলায় অংশগ্রহণ করতে চাও এ বিষয়ে নিশ্চয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে চলো প্রস্তুতিতে যাওয়া যাক। এখানে বলা হয়েছে সেশন 1 এবং সেশন 2-এ যেসব দল গঠন করা হয়েছিল তাদের প্রত্যেক দল থেকে যেসব শিক্ষার্থী ভার নিক্ষেপ খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের নিয়ে একটি ইভেন্ট আয়োজন করতে বলা হয়েছে। প্র্যাকটিস সেশন সমাপ্ত করে শ্রেণীকক্ষে ফেরার পর বলা হলো প্র্যাকটিস সেশন তো হলো, এখন এই খেলাটা নিয়ে একটু আলোচনা করি চলো। তোমরা যেই ভার বা বস্তু নিয়ে এই খেলার প্র্যাকটিস করেছো তার ভর কেমন ছিল, কোন দলের অংশগ্রহণকারী কতদূর পর্যন্ত ভার নিক্ষেপ করতে পেরেছ। এই ভর যদি বিভিন্ন হয় অর্থাৎ এই ভর যদি কম বেশি হয় তাহলে কি এই দূরত্ব কম বেশি হবে, হলে কেন। এর উত্তর খোঁজার আগে বিভিন্ন ভরের কিছু বস্তু একইভাবে ছুড়ে দিয়ে দেখো। বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে ছুঁড়ে মারলে সেগুলো কি একই দূরত্বে গিয়ে পড়ে, কেন নয়। এখানে তোমাদেরকে বলা হয়েছে বিভিন্ন ভরের কিছু বস্তুকে যদি তোমরা একই রকম জোরে ছুঁড়ে মারো সেগুলো যদি একই দূরত্বে গিয়ে না পড়ে তাহলে না পড়ার কারণটি কী। এখানে তোমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কতদূর পর্যন্ত ভার নিক্ষেপ করতে পেরেছে এবং এই ভারের ভর যদি কম বেশি হয়ে থাকে তাহলে ভার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কম বেশি হবে কি না। এবং একই সাথে বলা হয়েছে একই জোরে যদি ভার নিক্ষেপ করা হয় তাহলে ভারগুলো কি একই দূরত্বে গিয়ে পড়বে কি না, যদি না পড়ে তাহলে কেন নয়, সেই উত্তরটি তোমাদের নিচের খালি জায়গায় লিখে রাখতে বলা হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে এই ফাঁকা জায়গাটিতে কিভাবে উত্তরটিকে লিখতে পারো। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমুনা উত্তরটি হলো বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে ছুঁড়ে মারলে সেগুলো ভিন্ন ভিন্ন দূরত্বে গিয়ে পড়বে, কারণ কোনো বস্তু কত দূরত্ব অতিক্রম করবে তা ওই বস্তুর ভর ও বেগের উপর নির্ভর করে। যার ভর বেশি তার বেগ কম হবে, ফলে ভারী বস্তু কম দূরত্ব অতিক্রম করবে। অন্যদিকে যার ভর কম তার বেগ বেশি হবে, ফলে হালকা বস্তু বেশি দূরত্ব অতিক্রম করবে। এখানে তোমাদেরকে বলা হয়েছে ভিন্ন ভিন্ন ভরের বস্তুগুলোকে যদি তুমি একই রকম জোরে নিক্ষেপ করো অর্থাৎ একই রকম বলে নিক্ষেপ করো তাহলে তারা একই রকম দূরত্ব অতিক্রম করবে না। যেহেতু বস্তুগুলোর ভর ভিন্ন ভিন্ন তাই এরা ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করবে। তোমরা প্র্যাকটিস সেশন সমাপ্ত করে দেখবে যে সবচেয়ে ভারী বস্তুটি সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করেছে এবং সবচেয়ে হালকা বস্তুটি সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে। যেহেতু হালকা বস্তুটির ব্যাগ বেশি থাকবে তাই এটি বেশি দূরত্ব অতিক্রম করে, এবং যেহেতু ভারী বস্তুটির ব্যাগ কম থাকবে তাই এটি কম দূরত্ব অতিক্রম করবে। এখান থেকে আমরা বলতে পারি বস্তু কত দূরত্ব অতিক্রম করবে তা বস্তুর বেগের উপর নির্ভর করে। অথবা আমরা সিদ্ধান্ত আসতে পারি কোনো বস্তু কত দূরত্ব অতিক্রম করবে তা ওই বস্তুর ভর এবং বেগের উপর নির্ভর করে। তারপর বলা হয়েছে বুঝতেই পারছো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ফলাফল কী দাঁড়াবে তা তার ভর এবং বেগ দুইটার উপর নির্ভর করে। আর এই দুইটিকে একত্রে বোঝাতে ভরবেগ নামক একটি রাশি ব্যবহার করা হয়। ভরবেগ হিসাব করার জন্য কোনো বস্তুর ভর এবং বেগের মানকে গুণ করে এই গুণফলকে ব্যবহার করা হয়। ভরবেগ নামক এই রাশিটি তোমরা কিভাবে ব্যবহার করবে তা এখানে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ ভরবেগ সমান ভর গুণ বেগ, অর্থাৎ ভর আর বেগ এর মানকে যদি আমরা গুণ করে দেই তাহলে ভরবেগের মান পেয়ে যাব। তারপর বলা হয়েছে
এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভর এবং বেগের মানের গুণফল হিসাব করে যদি কাজ চলে যায় তাহলে ভরবেগ নামক আলাদা একটা রাশির কী প্রয়োজন? এই বিষয়টি ভালো করে বুঝে নেওয়ার জন্য তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে ভরবেগের ধারণা অংশটুকু নিজেরা ভালো করে পড়ে নাও। এখানে তোমাদেরকে অনুসন্ধানী পাঠ বই থেকে ভরবেগ নামক অংশটি ভালো করে পড়ে নেওয়ার জন্য বলা হয়েছে। পড়া হয়ে গেলে পড়া হয়ে গেলে বন্ধুদের সাথে আলোচনা করে দেখো ভর এবং বেগের গুণফল দিয়ে যে সবসময় হিসাব করা সম্ভব হয় না তা কি বুঝতে পেরেছ? এখানে তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে ভর এবং বেগের গুণফল দিয়ে আমরা যে নতুন রাশিটি পেয়েছি ভরবেগ, সেই ভরবেগ দিয়ে সবসময় কি হিসাব করা সম্ভব কিনা। যদি সম্ভব না হয় তাহলে কেন নয় তা নিচের খালি জায়গায় লিখে রাখতে বলা হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে এই ফাঁকা জায়গাটিতে কিভাবে নমুনা উত্তরটি লিখতে পারো। নমুনা উত্তরের প্রথম অংশে ভরবেগের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং নমুনা উত্তরের শেষ অংশে ভরবেগ নামক রাশিটি যে সবসময় কার্যকর নয় তা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। নমুনা উত্তরটি হলো, বল প্রয়োগ করে কোনো বস্তুর গতি পরিবর্তন করতে হলে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে তা শুধু বস্তুর ভর বা শুধু বেগের উপর নির্ভর না করে ভর ও বেগ উভয়ের উপর নির্ভর করে। সে কারণে ভর ও বেগের সমন্বয়ে নতুন একটি রাশি ভরবেগের প্রয়োজন হয়। কিন্তু কোনো বস্তুর বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয় সেক্ষেত্রে শুধু বস্তুটির ভর আর বেগের গুণফল দিয়ে এর ভরবেগ নির্ণয় করা সম্ভব না। আলোর কণা ভর শূন্য হলেও এর ভরবেগ শূন্য নয়, তাই ভর ও বেগের গুণফল দিয়ে সবসময় ভরবেগ হিসাব করা সম্ভব নয়। নমুনা উত্তরের শেষ অংশে একটি সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে আলোর কণার ভর শূন্য হওয়া সত্ত্বেও এর ভরবেগ শূন্য নয়, অথচ আমরা জানি ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, অর্থাৎ আলোর কণার ভর শূন্যর সাথে যদি এর বেগ গুণ করা হয় তাহলে গুণফল শূন্য হওয়া উচিত, কিন্তু প্রকৃতপক্ষে আলোর কণার ভরবেগ শূন্য হয় না। তাই আমরা বলতে পারি ভরবেগ নামক এই রাশিটি দিয়ে সব ধরনের হিসাব নিকাশ করা সম্ভব নয়। তারপর বলা হয়েছে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো। এবার অনুসন্ধানী পাঠ বইয়ে ভরবেগের হিসাব করার একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণটি দেখো বুঝতে পারো কি না। এরপর নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটি সমাধান করো। এখানে তোমাদেরকে অনুসন্ধানী পাঠ বই থেকে ভরবেগ নামক যে হিসাবটি দেওয়া রয়েছে তা দেখার জন্য বলা হয়েছে। তারপর নিচের গাণিতিক সমস্যাটিকে সমাধান করার জন্য বলা হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এই গাণিতিক সমস্যাটিকে কিভাবে সমাধান করবে। গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে তোমার 50 কেজি ভরের বন্ধু 250 কেজি ভরের মোটরসাইকেল 20 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে। তুমি কি ভরবেগ বের করতে পারবে? এখানে মোট ভর m সমান 50 যোগ 250 কেজি সমান 300 কেজি। বেগকে আমরা b দ্বারা প্রকাশ করি, b সমান 20 মিটার পার সেকেন্ড। ভরবেগকে আমরা p দ্বারা প্রকাশ করি, p সমান ওয়াট। আমরা জানি p সমান mb, m হচ্ছে 300 আর b হচ্ছে 20। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 6000। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের আনসার হচ্ছে বস্তুটির ভরবেগ 6000 কেজি মিটার পার সেকেন্ড। এবার আরেকটি বিষয় ভেবে দেখা যাক, ভার নিক্ষেপের সময় স্থির অবস্থা থেকে কোনো বস্তুকে তোমরা গতিশীল করার চেষ্টা করেছ। নির্দিষ্ট সময়ের মধ্যে বস্তুটিকে তোমরা যত জোরে ছুটতে পেরেছ, অর্থাৎ যত বেশি গতিশীল করতে পেরেছ, নিশ্চয় ভার মানে বস্তুটি তত বেশি দূরে গিয়ে পড়েছে। তার মানে এখানে স্থির অবস্থা থেকে নির্দিষ্ট সময় তার গতি কতখানি বেড়েছে সেটাও একটি বিবেচ্য বিষয়। এই যে বেগের পরিবর্তনের হার
তা কতটা হবে এটি বস্তুর ভরবেগের সাথে সম্পর্কিত। এটা নিশ্চয় তোমরা ভার নিক্ষেপের সময় টের পেয়েছ। এই যে বস্তুটির ভরবেগ, সময়ের সাথে তার পরিবর্তনের হার এবং তোমার প্রযুক্ত বল অর্থাৎ তুমি কত জোরে বস্তুটিকে ছুঁড়ে দিয়েছ, এই বিষয়গুলোর সম্পর্ক নিয়ে নিউটন তার দ্বিতীয় গতিসূত্রটি দিয়েছেন। অনুসন্ধানী পাঠবই থেকে নিউটনের দ্বিতীয় সূত্র এবং তার ব্যাখ্যা তোমার বন্ধুদের সাথে জোড়ায় পড়ো এবং আলোচনা করো। এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের অনুসন্ধানী বই থেকে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি পড়ার জন্য এবং তার ব্যাখ্যাটি পড়ার জন্য। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। এবার বিভিন্ন দল থেকে লটারির মাধ্যমে একজন করে শিক্ষার্থী অন্য দলের কাছে গিয়ে উদাহরণসহ সূত্রটি ব্যাখ্যা করার চেষ্টা করো। অন্য দলের সদস্যদের কাজ হবে প্রশ্ন উত্তরের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করা। কোনো বিষয়ে দ্বিমত হলে বা বিভ্রান্তি সৃষ্টি হলে শিক্ষককে জিজ্ঞাসা করে ধারণা পরিষ্কার করে নাও। ভরবেগের পরিবর্তনের হার কিভাবে হিসাব করতে হয় তা কি বুঝতে পেরেছ? এরপর নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটির সমাধান করো। এখানে তোমাদেরকে একটি গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে তোমার বন্ধু ব্রেক করে 10 সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলটি পুরোপুরি থামিয়ে ফেলল। এক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে? এজন্য মোটরসাইকেলের উপর কী পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে তা কি জানা যাবে? এখানে আমাদের গাণিতিক সমস্যাটি দুইটি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথম অংশটিতে বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে হবে এবং দ্বিতীয় অংশটিতে বলা হয়েছে ভরবেগের পরিবর্তন করতে অর্থাৎ মোটরসাইকেলটিকে থামাতে কী পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে। গাণিতিক সমস্যাটিকে সমাধান করার জন্য তোমাদের কি কি তথ্য দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে নেব। তো এখানে মোট ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। মোট ভর, তোমার বন্ধুর ভর ছিল 50 কেজি এবং মোটরসাইকেলের ভর 250 কেজি। তাহলে মোট হচ্ছে 50 এবং 250 যোগ করলে হচ্ছে 300 কেজি। এবং বলা হয়েছিল মোটরসাইকেলটি প্রাথমিক অবস্থায় বেগ ছিল তো 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আধি বেগ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। যেহেতু মোটরসাইকেলটিকে থামিয়ে ফেলার কথা বলা হয়েছে, অর্থাৎ মোটরসাইকেলটি যদি থেমে যায় তাহলে বেগ হবে 0, তাহলে শেষ বেগ বি সমান 0 মিটার পার সেকেন্ড। এবং বলা হয়েছে মোটরসাইকেলটিকে 10 সেকেন্ডের মধ্যে থামাতে হবে, অর্থাৎ আমাদের সময় টি সমান 10 সেকেন্ড। সুতরাং ভরবেগের পরিবর্তনের হার আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার সমান এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এখানে আমরা যদি মান বসিয়ে যাই, এম এর মান হচ্ছে 300, বি এর মান হচ্ছে 0, মাইনাস এম এর মান 300, ইউর মান হচ্ছে 20, সময় হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তাহলে আমরা পাচ্ছি 0-র সাথে 300 গুণ করলে 0, মাইনাস 300-র সাথে 20 গুণ করলে আমরা পাচ্ছি 6000, নিচে আছে আমাদের 10। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 6000 ভাগের 10, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 600, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার 600 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বাধা দানকারী বলকে বোঝানো হয়েছে। গাণিতিক সমস্যাটির দ্বিতীয় অংশে বলা হয়েছে মোটরসাইকেলটিকে পুরোপুরি থামিয়ে ফেলার জন্য কী পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তা জানা যাবে কিনা। এটি নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে খুব সহজে নির্ণয় করা যায়। তাহলে আমরা লিখতে পারি আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে ভরবেগের পরিবর্তনের হার
পরিবর্তনের ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ প্রযুক্ত বল হবে ভরবেগের পরিবর্তনের হারের সমান। সুতরাং প্রযুক্ত বল সমান ভরবেগের পরিবর্তনের হার। আর আমরা ইতিমধ্যে ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করেছি 600 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এটি যেহেতু বল তাই এক্ষেত্রে আমরা একক লিখব নিউটন। সুতরাং আমাদের আনসার হবে ভরবেগের পরিবর্তনের হার 600 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং বাধাদানকারী বল অর্থাৎ মোটরসাইকেলটিকে পুরোপুরি থামিয়ে ফেলার জন্য 600 নিউটন বল প্রয়োগ করতে হয়েছে। এরপর বলা হয়েছে বল সম্পর্কে তোমরা তো জানলে, এর আগের ক্লাসে হয়তো বল সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছ, কিন্তু বল মোট কত ধরনের হয় বা মহাবিশ্বে মোট কত রকম বল আছে তা কি তোমরা জানো? মহাবিশ্বে মোট কয়টি মৌলিক বল রয়েছে তা নিয়ে বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করেছেন। এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে মৌলিক বলের ধারণা অংশটুকু বন্ধুদের সাথে মিলে একসাথে পড়ে নাও। এখানে তোমাদেরকে বলা হয়েছে মহাবিশ্বের 4টি মৌলিক বল সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের মৌলিক বলের ধারণা অংশটুকু ভালো করে পড়ে নেওয়ার জন্য বলা হয়েছে। পড়া হয়ে গেলে তারপর 4 ধরনের মৌলিক বল সম্পর্কে নিজের আলোচনা করো এবং প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। এই 4 ধরনের মৌলিক বলের মধ্যে কোন বলটি সবচেয়ে বেশি সবল, কোন বলটি সবচেয়ে বেশি দুর্বল, কোন বলের পাল্লা কতটুকু, নিচের ফাঁকা জায়গায় মৌলিক বলসমূহের মান ও পাল্লার ভিত্তিতে সবল থেকে দুর্বল কিংবা বেশি থেকে কম, এভাবে 4টি মৌলিক বলকে ক্রম অনুসারে সাজাও। তা আমরা নিচের যে ছকটি দেওয়া আছে তার একটি নমুনা উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নমুনা উত্তরের প্রথমে বলা হয়েছে সবল থেকে দুর্বল বলের ক্রম অনুসারে সাজানোর জন্য। তাহলে আমরা 4 ধরনের মৌলিক বলের মধ্যে সবচেয়ে সবল মৌলিক বল হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপর তড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। তারপর আমাদের বলা হয়েছে পাল্লা বেশি থেকে কম এভাবে সাজানোর জন্য। তাহলে আমাদের পাল্লা বেশি থেকে কম এই অনুসারে সবচেয়ে পাল্লা বেশি মহাকর্ষ বল, তারপর তড়িৎ চুম্বক বল, তারপর সবল নিউক্লিয় বল এবং সর্বশেষ দুর্বল নিউক্লিয় বল। এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের 5ম ও 6ষ্ঠ সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্টে জানাতে পারো।